নমস্কার, দ্য ই পেপার ডিজিটালের স্বাস্থ্য কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শম্পা। আজ আমাদের সঙ্গে পেয়ে গেছি বিশিষ্ট স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডক্টর ঝিলাম মুখার্জি। ডক্টর ঝিলাম, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের আলোচনার বিষয় ইউরিন ইনফেকশন। বর্তমানে ইউরিন ইনফেকশন একটা বিশাল পরিচিত রোগ, যেটা যে সমস্যাটাতে নারী পুরুষ উভয়ই ভোগেন। তবে পুরুষদের থেকে নারীরা এই সমস্যাতে বেশি ভোগেন। তো আমরা ডাক্তারের কাছে প্রথমেই জানতে চাইবো যে এই ইউরিন ইনফেকশন কি এবং কেন হয়। প্রথমে ইউরিন ইনফেকশন নিয়ে আমরা বলি যে এটাকে ইউরিনারি ট্র্যাক ইনফেকশন, অনেকে শর্ট ফর্মটাও জানে, কিন্তু গুগল করে ইউটিআই, অনেকে দেখেছে যে প্রেসক্রিপশনের উপরে লেখা আছে ইউটিআই, ইউরিন ইনফেকশন। তো ইউরিন ইনফেকশন মানে হচ্ছে যে ইউরিনারি ব্লাডারে কখনো কখনো ইনফেকশন, দেখো ইনফেকশন বেশি মহিলাদের পুরুষদের তুলনায় বেশি হয়। সেটা হচ্ছে কেন কেন সেটা অ্যানাটমি সেরকম ভাবে ভগবানের তৈরি। বিকজ ইমাজিন করো, ইউরিনারি ব্লাডার থেকে ইউরিন বেরোবার যে জায়গাটা, সেটা মহিলাদের যে লেন্থ, সেখান থেকে পুরুষদের লেন্থ হচ্ছে অনেক বেশি। বোঝাতে পারছি তো? মহিলাদের সেটা অনলি 4 সেন্টিমিটার। ইউরিনারি ব্লাডার থেকে যেখান থেকে ইউরিন বের হচ্ছে সেই জায়গাটাতে জায়গার লেন্থটা হচ্ছে অনলি 4 সেন্টিমিটার। 4 সেন্টিমিটার মানে এইটুকু। আর সেই আর একটা হচ্ছে মহিলারা যেভাবে ইউরিন পাস করে, মোস্ট অফ দ্য টাইম আমাদের মহিলারা যারা ইন্ডিয়ান ওমেন, তারা কমোড সিস্টেম ইউজ করে না। যারা যায় ফ্লোরে বাথরুমে মোস্ট অফ দ্য টাইম, কেন আমি পেশেন্টদের বলি যে ফ্লোরে বাথরুম যাবে না, আমাদের বাথরুমগুলো ভিজে থাকে মোস্ট অফ দ্য টাইম। তো সেখান থেকে ইউরিনারি ব্যাকটেরিয়া ক্যাচ করা খুব ইজি। তাই জন্য মহিলাদের কি হচ্ছে ইউরিনারি ট্র্যাক ইনফেকশন, এটা হলো ইউরিনারি ট্র্যাক ইনফেকশন এবং মহিলাদের বেশি হওয়ার কারণ। এই যে মহিলাদের ইউরিন ইনফেকশনটা হয়, তো এক্ষেত্রে কোন বয়সের মহিলাদের বেশি হয়, বা বাচ্চারাও কি এই ইনফেকশনে মানে সমস্যাতে ভোগে? ইউরিন ইনফেকশনটা সবার জানা উচিত। কেন? আর ইউরিন ইনফেকশন সব বয়সে হতে পারে, সমস্ত বয়সে হতে পারে ইউরিন ইনফেকশন। যদি তুমি ইয়াং বাচ্চাদের নাও, আজকাল আমি দেখি বাচ্চা বাচ্চা মেয়েগুলোও আসে ইউরিন ইনফেকশন নিয়ে। তাদের স্কুলে এরকম শুনতে হয় আমাকে যে স্কুলে নাকি বাথরুম যেতে দেওয়া হয় না, ইউরিন মানে যেতে দেওয়া হয় না। মেবি বাচ্চারা চঞ্চল, বারবার যেতে চাইবে, জল খেতে চায় না। তো ন্যাচারালি ওরা যে এত লং টাইমে সারাদিন স্কুলে বসে আছে, সেই সকাল 7টা থেকে দুপুর 2টো 3টে, তার মধ্যে হার্ডলি কেউ বাথরুমে যাচ্ছে, এরমও আছে যাবে না, বাথরুম ভয়তে যাচ্ছে না বাচ্চাগুলো। আবার যাচ্ছে যদি বলে স্কুলের টয়লেট গুলো খুব নোংরা। আমার এর থ্রু দিয়ে এটাও আমার ইনফরমেশন দেওয়ার আছে, বিকজ আমি অ্যাজ এ গাইনোকোলজিস্ট ডেইলি যে পেশেন্টদের দেখি, যে যদি এই প্রোগ্রামটা কেউ দেখছে, তাহলে অ্যাটলিস্ট তাদের মধ্যে যদি কেউ স্কুলের টিচার থাকছে, তো ডেফিনেটলি আই রিকোয়েস্ট যে তারা যেন মেয়েদের স্কুলে, স্পেশালি মেয়েদের স্কুলে, যে অ্যাটলিস্ট তাদের স্কুলের টয়লেটগুলোকে পরিষ্কার রাখে, তাদের বাচ্চাদের অ্যাটলিস্ট পিরিয়ডিক্যালি একবার টয়লেটে পাঠানোর একটা নিয়ম তৈরি করে, যে হ্যাঁ এতক্ষণ পরে বাচ্চাকে যেতে হবে, ইউরিন পাস করতে হবে তাকে। এই নলেজটা যেন প্রতিটা টিচারেরও থাকে, এই ইনফরমেশনটা আমি পাস করছি। তো সুতরাং ন্যাচারালি তারা যখন সারাদিন টয়লেট পাস করছে না, তখন কি হচ্ছে, ছোট বাচ্চাগুলোরও ইউরিন ইনফেকশন হচ্ছে। তাহলে এই বয়সটাও গেল। আবার তারপরের যদি বয়সটাকে দেখছো, যেটা তুমি দেখছো ইয়াং, ধরো টিনেজ ধরছো, 15 থেকে ধরো 20, 21, 25 বছর বয়স অব্দি, কলেজ এবং ডিফারেন্ট ভেরিয়াস স্টাইল, লাইফস্টাইল, তাদের আর্লি সেক্সুয়াল ইন্টারকোর্স হচ্ছে, ভেরিয়াস তারা জায়গায় যাচ্ছে। মোস্ট অফ দ্য টাইম ইয়াং মেয়েগুলো কলেজ, ডিফারেন্ট প্লেসেস যাওয়া, দের ইজ নো কন্ট্রোল, কোনো ব্যাপারে কন্ট্রোল নেই, তাদেরও কিন্তু ইউরিন ইনফেকশন হওয়ার চান্সেস খুব বেশি হচ্ছে, তারাও খুব বেশি। তারপরে যদি তুমি দেখছো প্রেগনেন্ট লেডিসদের এমনিতেই ইউরিন বারবার তাদের যেতে হয়। প্রেগনেন্ট লেডিসদের ইউরিন সবসময় কমপ্লিট হয় না, এবং টপ অফ দ্যাট ওদের ইমিউনিটি কম থাকে, তাদেরও তখন দেখছি যে ইউরিন ইনফেকশন হওয়ার চান্সেস বেশি থাকছে। তারপরের গ্রুপটাতে আসো, তারপরের গ্রুপটা হচ্ছে যে মেনোপজাল, পেরিমেনোপজাল লোকজন, তাদের অনেক সময় টিউমার বা সিস্ট হলো, তাদের আবার দেখছে যে ইউরিনারি ব্লাডারে ইউরিনটা জমে যাচ্ছে। যেখানে ইউরিন জমে যাচ্ছে, যেখানে ইউরিনারি মানে ট্র্যাক থেকে ভালোভাবে ইউরিনটা পাস হচ্ছে না, সেখানেই ইনফেকশন হওয়ার চান্সেস খুব বেশি, ইউরিন ইনফেকশন হওয়ার চান্সেস। তারপরের গ্রুপটাতে তুমি আসো পোস্ট মেনোপজাল লেডিসটা তারও বেশি। কেননা তাদের তখন যে হরমোনটা
ইউরিনারি ট্র্যাকে কাজ করছিল, যে ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন, সেটা অনেক সময় ওখানকার ইনফেকশন কমিয়ে রাখে। ভ্যাজাইনাল পিএইচ বলে একটা ব্যাপার আছে, সেইটা আবার ওই ইনফেকশনের উপর একটা কাজ করে। তো সেইগুলো তোমার সব এবড়ো খবর হয়ে যাচ্ছে মেনোপজে। তাহলে পোস্ট মেনোপজাল লোকেদেরও বেশি ইউরিন ইনফেকশন হচ্ছে বিকজ অফ দ্য হরমোন ডিসব্যালেন্স। আরো বয়স্ক যাও তুমি, যারা ওল্ড, ধরো 70-এর পরে, 70-80 বছর বয়সে, তাদের অলরেডি নানান রকমের রোগ ধরে গেছে। তুমি তাদের ডায়াবেটিস ধরে গেছে, কারোর যে কোনো কারণে হোক, অ্যানিমিয়া, ডায়াবেটিস, ব্লাড প্রেশার, থাইরয়েড, হাবি জাবি, তাদের ইমিউনিটি ওভারঅল ডাউন রয়েছে। তো তাদের তো ইউরিনারি ইনফেকশন মানে খুব কমন। এবং মহিলাদের তো আরো বেশি, মহিলাদের যাদের ডেলিভারি নর্মাল হয়েছে, তাদের ইউট্রাস ধরো নিচের দিকে চলে এসছে, তাদের অ্যানাটমিক্যাল কারণেও তাদের ইউরিন ইনফেকশন। তো ধরে ধরে দেখা যাচ্ছে সমস্ত এজ গ্রুপের, ছোটবেলা থেকে বড় বয়স অব্দি, ইউরিনারি ট্র্যাক ইনফেকশন ইজ ভেরি কমন। তো সমস্ত এজ গ্রুপ এবং বর্তমান যে লাইফস্টাইল, মানে এটাও ইউরিন ইনফেকশনের জন্য কিছুটা দায়ী। ইউরিন ইনফেকশন হয়েছে সেটা একজন মানে বুঝবে কি করে? হ্যাঁ, তো এবার আসি সিমটমসে। সিমটমস হচ্ছে যে তোমাদের কি বলে, একজন কেউ হয়তো দেখলো যে বারবার তাকে ইউরিন যেতে হচ্ছে, তারা এরকম কমপ্লেন করে যে আমার ইউরিনটা পুরো হচ্ছে না, ইউরিন পাস করতে গেলে মনে হচ্ছে আবার যাই, বাথরুমেই বসে আছি মনে হচ্ছে, পেটে ব্যথা করছে, ইউরিন পাস করতে গেলে মনে হচ্ছে শেষ হচ্ছে না, ইউরিন পাস করার শেষের দিকে আমার মনে হচ্ছে পেটটা টেনে ধরছে। এবং কারোর থাকতে পারে, নাও থাকতে পারে, সেটা হচ্ছে জ্বর। ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনে কিন্তু জ্বরও থাকতে পারে, বুঝতে পারলে? তো ইউরিন হেজিটেশন ইন পাসিং ইউরিন, পেন ডিউরিং পাসিং ইউরিন, আর তোমার জ্বর প্লাস মাইনাস ফিভার, এগুলো থাকলে মেন যদি হচ্ছে। আচ্ছা, অনেকে কি করে, এই ইউরিনারি ট্র্যাক্ট যাই দেখলো সিমটম হয়েছে, অনেকে ডাক্তারখানা অবধি যায় না। তারা কি করছে, দোকানে চলে গেল, এই আমার ইউরিন ইনফেকশন হয়েছে, আপনি একটু ওষুধ দিন তো। তারা কিছু টেস্টপত্র না করেই আগে একটা করে অ্যান্টিবায়োটিক খেয়ে নেয়, অ্যান্ড দ্যাট ইজ ভেরি রং। ভালেই ওরা ইউরিন ইনফেকশন যদি ডায়াগনোসিস করছে, জল খাক বেশি বেশি করে, বারবার করে বাথরুমে যাক, সেটা না করে যদি অ্যান্টিবায়োটিক কেউ খান আপনারা, তাদের কি হবে, আপনাদের যখন ইউরিন টেস্ট আপনারা করতে যাবেন তখন কিন্তু ব্যাকটেরিয়া বা প্রপার রিপোর্ট পাওয়াটা মুশকিল হবে। তো ইন দ্যাট কেস ইদার আপনারা কনসাল্ট করুন কারোর সাথে, আর না হলে অ্যাটলিস্ট বেশি বেশি করে জল খান। অ্যাটলিস্ট ইউরিন টেস্টটা নিজেরাই আজকাল সবকিছু করতে পারে, তো ইউরিন রুটিন অ্যান্ড কালচার টেস্ট অ্যাটলিস্ট সকালের ইউরিনটা দিয়ে দিতে হবে। নিজের সিমটমস বুঝলে এটা করতে হবে, আর আদারওয়াইজ তো ডক্টরের কাছে যেতেই। তো শীতকালেও ইউরিন ইনফেকশনের কথা শোনা যায়, আর তো শীতকালের তুলনায় কি গরমকালে ইউরিন ইনফেকশনের সমস্যাটা বেশি? দুটো কালেই আমরা ইউরিন ইনফেকশন দেখতে পাই বেশি বেশি। দুটোর কিন্তু রিজন আলাদা। গরমকালে কি হচ্ছে, পেশেন্ট ডিহাইড্রেটেড হয়ে যাচ্ছে, মানে জল যত না খাচ্ছে তার থেকে বেশি ডিহাইড্রেটেড হয়ে যাচ্ছে, বেশিরভাগই ইনফেকশন হচ্ছে। তাতেও ইউরিন ইনফেকশন হচ্ছে, এটা গরমকালের কারণ, যে ডিফারেন্ট জায়গায় যাচ্ছে, যেভাবে হোক ইউরিন ইনফেকশন ঢুকে গেল, ডাক্তারখানায় দেখাতে গেল বা হসপিটালে দেখাতে গেল, সেখানে কমন টয়লেট গেলে ইউরিন ইনফেকশন হয়ে গেল। তো এটা একটা ব্যাপার। আবার শীতকালেরটা উল্টো, শীতকালে আবার লোকে কম জল খায়, বারবার ইউরিন যেতে হবে বলে তারা জলই খায় না, এটা একটা ব্যাপার। মানে তারপরে যাদের আরো ইউরিন ইনফেকশন দেখতে পাই যখন উপোস চলে, কারোর উপোস চলছে, 7-8 দিন উপোস চললো বা এরকম টাইপের করে, রিলিজিয়ন বেসিসে যারা করছে উপোসে, সেখানে কিন্তু মোস্ট অফ দ্য টাইম ওই ঘন ইউরিন বা ইউরিন ইনফেকশন নিয়ে সবাই লোকে প্রেজেন্ট করে। তো শীতকাল গরমকাল সেটা তো ঠিক আছে, বাট দুটো কালেই আমরা ইউরিন ইনফেকশন দেখতে পাই। এক্ষেত্রে কতটা পরিমাণ জল, মানে প্রত্যেক দিন কতটা পরিমাণ জল খাওয়া দরকার? হ্যাঁ, তো আমরা কয়েকটা, মানে এটা বলতে পারো প্রিকশনস, যে আমরা কি প্রিকশন মানে নেব, স্টেপস নেব ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন যাতে না হয়। 1 নম্বর হচ্ছে 4 লিটার করে জল, মিনিমাম 4 লিটার জল আমি টার্গেট করলে, তবে এটা 3.5 হবে, তো 4 বোতল জল পার ডে। দ্বিতীয় কথা হচ্ছে খুব ভেবেচিন্তে টয়লেটে যেতে হবে, প্রত্যেকের টয়লেট হাইজিন মেনটেন করতে হবে, নিজের বাড়ি হোক বা লোকাল যে কোনো জায়গায় হোক, টয়লেটের হাইজিন মেনটেন করা। আমাদের দেশে ইভেন এয়ারপোর্টটাকেও টয়লেটগুলো ভীষণ নোংরা, আর মহিলাদের ক্ষেত্রে এটা সবচেয়ে বেশি প্রবলেম হয়, তারা সব জায়গায় যেতে পারে না টয়লেট। ইনফ্যাক্ট তো করতে হবে কি, কমন টয়লেট যাদের, আচ্ছা, ইউরিন ইনফেকশন যাদের একবার ঢুকে যায় তাদের কিন্তু বারবার হয়, রিকারেন্ট ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হওয়ার চান্সেসটা কিন্তু খুব বেশি। তো ইন দ্যাট কেস হচ্ছে যে কমন টয়লেট যাবে না, মানে যাদের ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হয় তাদের হচ্ছে যে কি বলে, চেষ্টা করবে, যেমন কি ধরো আমি বলি, ধরো আজকে আমি বিকেলে বেরোবো,
বিকেলে কোথাও বেরোবো, আমার লং ওভারনাইট ট্রেন জার্নি আছে, তো ইন দ্যাট কেস কি হবে, বেরোবার আগে ঘর থেকে তোমরা ইউরিন পাস করে বেরো, এবং যা জল খেলে খেলে সারাদিন, বাইরে গিয়ে কম জল খাও, কম ইউরিন যাও, খুব দরকার না পড়লে না যাও। আর ইন দ্যাট কেস কি হবে, যখন বাইরে যাচ্ছে বা যদি মনে করো যেতেই হলো, তখন কোমোড সিস্টেমে না গিয়ে ইট উইল বি বেটার ইফ ইউ গো টু ইন্ডিয়ান স্টাইল টয়লেটে যাওয়াটা, এটা আমি বলি। এবং ওই স্প্রে ফে করে অনেকে করার চেষ্টা করে, কিন্তু সেটাতে কিন্তু কোনো লাভ সেরকম কিছু হয় না। তো সেটাও কিছু নেই। তো ইন্ডিয়ান স্টাইল টয়লেটে বাইরে গেলে নাম্বার ওয়ান। সেকেন্ড হচ্ছে যে বাইরে গেলে জল কম খাচ্ছি, কিন্তু বাড়িতে সেটাকে কম্পেনসেট করতে হবে, অনেক বেশি জল খেতে হবে। নাম্বার টু, এমনি ভেজাইনাল হাইজিন ওভারঅল মেনটেন করতে হবে। নাম্বার থ্রি, নাম্বার ফোর হচ্ছে 4 লিটার করে তো জল খেতেই হচ্ছে। এবং যদি কোনো সিমটমস তোমরা দেখতে পাচ্ছ, একবার যে ইউরিনারি ট্র্যাক ইনফেকশনে ভুগেছে সে জানবে কি কি সিমটমস হয়। তো সেই ক্ষেত্রে তাকে কি করতে হবে, যে যাই বুঝলে যেরকম হচ্ছে, আগে থেকে ওষুধপত্র না খেয়ে আগে জল খাওয়া শুরু করো, এইটা একটা প্রিকশন। অ্যান্ড অ্যাভয়েড পাবলিক টয়লেট, এটা করতে হবে। আর দেখতে হবে যেন টয়লেটটা সবাই হাইজিন মেনটেন করছে। বাড়ির যদি তোমাদের ধরো একটা টয়লেট আছে, 5-6 জন ইউজ করছো, সেক্ষেত্রে তখন কিন্তু বাড়ির সব লোকজনকে বোঝাতে হবে যে প্যানে গিয়ে বাথরুম করা হোক, ফ্লোরে যাতে বাথরুম না করে, বাথরুমটাকে ক্লিন ড্রাই, কেননা আমাদের এদিকে ছোঁয়াছুঁই, পরিষ্কার পরিচ্ছন্নতা অনেক কিছু ব্যাপার আছে যে যাবে না টয়লেটে, এগুলো কিন্তু অ্যাভয়েড করাটা বেটার দেন একটা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনে ভোগা আর ডাক্তারখানায় ঘুরে বেড়ানো, তাই না? তো ইন দ্যাট কেস এই প্রিকশনস গুলো নিতে হবে। এক্ষেত্রে কি খাদ্যাভ্যাসের কোনো ব্যাপার আছে? দেখো, খাদ্যাভ্যাসে সেরম কিছু নেই। ডেফিনেটলি আমি একটা কিছু খাবার খেলেই যে আমার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন কমবে তা নয়। তবে একটা ফল আছে ক্র্যানবেরি বলে আমরা বলি, ওই ফলটার ওষুধপত্রও তৈরি হয়েছে। ও ফলগুলো তোমার আজকাল স্পেন্সার মার্কেটে পাওয়া যায়, ওটা সিরাপ পাওয়া যায়, ওটা ড্রাই ফ্রুটস হিসেবে পাওয়া যায়, ওর শরবত পাওয়া যায়। ডেফিনেটলি ক্র্যানবেরি কিন্তু ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের জন্য মানে ভালো, তোমরা ওটা গুগল করলেও দেখতে পাবে। তো ক্র্যানবেরি ফল যদি তোমরা আনছো, একটা দুটো করে খাচ্ছ, খেতে পারো, কিন্তু আসল কিন্তু লাইফস্টাইল, আসল হচ্ছে জল। এক্সট্রা কিছু খাবারের কথা আমি বলবোই না যেটার জন্য ইউরিন ইনফেকশন হবে না বা হবে, এটা ওটা আমি এক্সট্রা কিছু বলছি। ডাক্তার ঝিলাম, এরপর যেটা লাস্টে, সবার লাস্টে যেটা জানতে চাইবো, যে ইউরিনারিটা সুস্থ রাখতে কি ধরনের পরামর্শ আপনি দেবেন? আমি অলরেডি বললাম যেগুলো প্রিকশনারি স্টেপস, যে বেশি জল খাবে, অ্যাভয়েড কমন টয়লেট, এটা একটা বললাম, অ্যাভয়েড কমন টয়লেট, বেশি জল খাওয়া, মেনস্ট্রুয়াল হাইজিন মেনটেন করা, বিকজ মেনস্ট্রুয়াল হাইজিন মেনটেন না করলেও কিন্তু পরবর্তীকালে দেখা যায় ঠিক তারপরেই ওই ইচিং শুরু হলো বা ইনফেকশন শুরু হলো, তারপর থেকে পেচ্ছাপে জ্বালা শুরু হলো। তো সেইগুলো একটা যে কোনো ভাবে হাইজিনটা মেনটেন করতে হবে, টয়লেট হাইজিন মেনটেন করতে হবে, কনস্টিপেশন যেন না হয়। কনস্টিপেশনে কিন্তু যাদের আছে তারা কিন্তু ক্রনিক কনস্টিপেশন অলসো লিডস টু ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। আর এটাও জানবে যদি ক্রনিক ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হয়, সেটা কিন্তু যদি পেছন দিকে তোমরা ইমাজিন করো যে এক্সটার্নাল ইউরেথ্রা থেকে গেল ইউরিনারি ব্লাডার থেকে পিছনে ইউরেটারে উঠলো, যে কিডনি অবধি চললো, তাহলে ইউরোসেপসিস বলা হয় ওটাকে। তো তোমাদের যদি ক্রনিক ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন থাকে, সেখান থেকে ইউরোসেপসিস ডেভেলপ হয়ে মানুষের কিন্তু অনেক বড় রোগ হতে পারে, পাইলোনেফ্রাইটিস বলে কিডনির রোগ হতে পারে। তো ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনকে কখনোই লাইট নেওয়া উচিত না, এবং এর প্রিকশনস প্রত্যেকের নেওয়া উচিত। অসংখ্য ধন্যবাদ ডাক্তার ঝিলাম আমাদের সঙ্গে এই সুন্দর পরামর্শ শেয়ার করার জন্য। আশা করি আপনারাও অনেকটাই উপকৃত হয়েছেন ডাক্তারের থেকে এই পরামর্শ পেয়ে। আজ এখানেই শেষ করছি। সুস্থ থাকুন, ভালো থাকুন, আর অবশ্যই দেখতে থাকুন দ্য ই পেপার ডিজিটালের স্বাস্থ্য কথা অনুষ্ঠান। নমস্কার।